হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখে এর দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা এটি নিয়ে আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবা। এবং তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবা। এবং আজকের এই ভিডিওটি তোমরা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং এই পরিচ্ছেদের সমস্ত অনুশীলনের কাজগুলো সমাধান জেনে উপকৃত হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, সো আমরা ক্লাসটি শুরু করছি। দেখো, আমরা একটু পড়ি। জীবনে অনেক ঘটনা ঘটে, অনেক অভিজ্ঞতা থাকে যা লিখে রাখা যায়। লিখে রাখলে কখনো তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এমন একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার বিবরণ নিচে দেওয়া হলো। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আমার দেখা নয়া চীন বই থেকে নেওয়া হয়েছে। 1952 সালের অক্টোবর মাসে চীনের একটি সম্মেলনে যোগ দিতে বঙ্গবন্ধু চীন সফরে গিয়েছিলেন। 1954 সালে এই ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে তিনি আমার দেখা নয়া চীন বইটি লেখেন। এটি 2020 সালে ছাপা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এবং জাতির পিতা। সো দেখো, এটা হচ্ছে নয়া চীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয়া চীনে দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, চিত্র দেখে তোমরা বুঝতে পেরেছ। আমার দেখা নয়া চীন লিখেছেন শেখ মুজিবুর রহমান। এটি একটা বিবরণমূলক লেখা। হ্যাঁ, আমরা মিউজিয়ামে পৌঁছালাম, অনেক নিদর্শন বস্তু দেখলাম। উল্লেখযোগ্য বেশি কিছু দেখেছিলাম বলে মনে হয় না, তবে অনেক পুরোনো কালের স্মৃতি দেখা গেল। পরে আমরা লাইব্রেরি দেখতে যাই। শুনলাম সাংহাই শহরের মধ্যে সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরি। খুবই বড় লাইব্রেরি, সন্দেহ নেই। ব্যবস্থাও খুব ভালো। রিডিং রুমগুলো ভাগ ভাগ করা হয়েছে। ছোট ছোট ছেলেমেয়েরা পড়ার জন্য একটা রুম আছে। সেখানে দেখলাম ছোটদের পড়াবার উপযুক্ত বইও আছে, বহু ইংরেজি বইও দেখলাম। লাইব্রেরির সাথে ছোট একটা মাঠ আছে, সেখানে বসবার বন্দোবস্ত রয়েছে। মাঠে বসে পড়াশোনার মতো ব্যবস্থা রয়েছে। আমার মনে হলো কলকাতার ইম্পেরিয়াল লাইব্রেরির মতো হবে। খোঁজ করে জানলাম লাইব্রেরিটা বহু পুরনো। সেখান থেকে আমরা এক্সিবিশন দেখতে যাই। আমাদের জন্য বন্দোবস্ত করা হয়েছিল। নতুন চীন সরকার কি কি জিনিসপত্র তৈরি করেছেন তা দেখানো হলো। কত প্রকার ইনস্ট্রুমেন্ট করেছে তাও দেখালো। আমরা ফিরে এলাম হোটেলে। 1 ঘন্টা পরে আবার বেরিয়ে পড়লাম সাংহাই শহরের পাশে যে নদী বয়ে গেছে তা দেখাবার জন্য। আমাদের দেশের মতোই নৌকা চলছে ওদিক এদিক। নৌকা বাদাম দিয়ে চলে। পরে ছেলেদের খেলার মাঠে যাই। দেখি 1003কে ছেলে মেয়ে খেলা করছে। শিক্ষকরাও তাদের সাথে আছেন। আমাদের যাওয়ার সাথে সাথে কি একটা শব্দ করলো আর সকল ছেলে মেয়ে লাইন বেঁধে দাঁড়িয়ে গেল এবং আর একটা শব্দ হওয়ার পরে আমাদের সালাম দিল। আমরা সালাম গ্রহণ করলাম। তারা স্লোগান আরম্ভ করলো। আমরা বিদে নিয়ে চলে এলাম। দোভাষীকে বললাম, চলুন যেখানে সবচেয়ে বড় বাজার সেখানে নিয়ে চলুন। সেখানে পৌঁছে একটা সাইকেলের দোকানে ঢুকলাম। সেখানে চীনের তৈরি সাইকেল ছাড়াও স্লোভাকিয়ার তৈরি 3-4টা সাইকেল দেখলাম। তাতে দাম লেখা ছিল। চীনের তৈরি সাইকেল থেকে তার দাম কিছু কম। আমি বললাম, বিদেশি মাল তো, তাহলে কিছু আছে। দোকানদার উত্তর দিল, আমাদের মালক তারা নেয়। আমি বললাম, আপনাদের তৈরি সাইকেল থেকে স্লোভাকিয়ার সাইকেল সস্তা। জনসাধারণ সস্তা জিনিস রেখে দামি জিনিস কিনবে কেন? দোকানি জানায়, আমাদের দেশের জনগণ বিদেশি মাল খুব কম কিনে। দেশি মাল থাকলে বিদেশি মাল কিনতে চায় না, যদি দাম একটু বেশিও দিতে হয়। সাংহাইয়ের অনেক দোকানদার ইংরেজি বলতে পারে। জিনিসপত্রের দাম বাড়তে পারে না, কারণ জনসাধারণ খুব সজাগ হয়ে উঠেছে। যদি কেউ একটু বেশি দাম নেয় তবে তার আর উপায় নেই। ছেলে বাপকে ধরিয়ে দিয়েছে, স্ত্রী স্বামীকে ধরিয়ে দিয়েছে। এরকম বহু ঘটনা নয়া চীন সরকার কায়েম হওয়ার পরে এসেছে। তাই দোকানদারের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। সরকার যদি কালোবাজারি ও মুনাফাখোরদের ধরতে পারে তবে কঠোর হস্তে দমন করে। এরকম অনেক গল্প আমাদের দোভাষী বলেছে। রাতে হোটেলে ফিরে এলাম। আগামীকাল সকালে আমরা রওনা করব। বইয়ের কিছু অংশ আছে। শব্দের অর্থ। এক্সিবিশন অর্থ প্রদর্শনী বা মেলা। ইনস্ট্রুমেন্ট অর্থ যন্ত্রপাতি। ইম্পেরিয়াল লাইব্রেরি একটি লাইব্রেরির নাম। কোথাকার লাইব্রেরি? কলকাতার। আচ্ছা। উল্লেখযোগ্য, উল্লেখ করার মতো। কঠোর হস্তে দমন করা, কঠিন শাস্তি দেওয়া, কালোবাজারে, অবৈধ কেনাবেচা। স্লোভাকিয়া ইউরোপ মহাদেশের একটি দেশ। দোভাষী যিনি এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ করে শোনান। নয়া চীন, নতুন চীন। নিদর্শন বস্তু, যেসব বস্তু জাদুকরে দেখানো হয়। পাবলিক লাইব্রেরি, যে লাইব্রেরিতে গিয়ে সবাই বই পড়তে পারে। বন্দোবস্ত, ব্যবস্থা। বাদাম দিয়ে চলা, পাল তুলে চলা।
ভীতির সঞ্চার হওয়া, বই তৈরি হওয়া, মিউজিয়াম, জাদুঘর, মুনাফাখোর যে অতিরিক্ত লাভ করতে চায়, রিডিং রুম, পড়ার ঘর, সজাগ, সতর্ক, সরকার কায়েম হওয়া, সরকার প্রতিষ্ঠিত হওয়া, সাংঘাই, চীনের একটি বন্দর নগর, স্লোগান, উঁচু স্বরে উচ্চারিত সমবেত কণ্ঠের দাবি। পরে কি বুঝলাম? লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন? বিবরণটি কোন সময়ের ও কোন দেশের? এই বিবরণটি বাংলাদেশের সাথে কি কি মিল ও অমিল আছে? সো আমরা এই প্রশ্নগুলো উত্তর জেনে নিই। তো আমরা এর অ্যান্সারের স্ক্রিপ্টটা দেখে নিই। নমুনা উত্তর। আচ্ছা, লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন? লেখক এখানে ভ্রমণের বিবরণ দিয়েছেন। বিবরণটি কোন সময় ও কোন দেশের? 1952 সালের ও চীন দেশের। লেখক কি কি কাজের উল্লেখ করেছেন? মিউজিয়ামে দেখা, লাইব্রেরি দেখা, এক্সিবিশন দেখা ও স্থানীয় বাজার দেখার কথা উল্লেখ করেছেন। এ বিবরণ বাংলাদেশের সাথে কি কি অমিল আছে? বাংলাদেশের সঙ্গে যে মিল রয়েছে তা হলো আমাদের দেশের মতো চীন দেশের নদীতে নৌকা লঞ্চ চলে এদিক ওদিক, নৌকা বাদাম দিয়ে চলে। অমিল হচ্ছে চীনিরা বেশি মাল বাজারে থাকলে বেশি মাল কেনে না। এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে বা কোন বিষয়টি তোমার কাছে বিশেষভাবে লক্ষণীয় মনে হয়েছে? এই লেখা থেকে চীন বিষয়ে নতুন আরেক কিছু জানতে পেরেছি, যেমন চীনের লাইব্রেরি, খেলার মাঠ, মিউজিয়াম, বাজার ব্যবস্থা ইত্যাদি। সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে চীনাদের দেশপ্রেম। এছাড়া খেলার মাঠে পড়ার ব্যবস্থা ও ছাত্র শিক্ষকের সুন্দর সম্পর্ক মনে দাগ কাটার মতো বিষয়। হ্যাঁ, সো আমরা পরবর্তী অনুশীলনের কাজগুলো সমাধান দেখে নিই। দেখো, বলি ও শিখি, আমার দেখা নয় চীন। রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লিখো। সো আমরা অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। লেখক চীনের মিউজিয়ামে পৌঁছে অনেক নিদর্শন বন্ধু দেখছেন, তবে পুরনো কালের স্মৃতি উল্লেখযোগ্য। তারপর সাংহাইয়ের মধ্যে সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরিতে গেলেন। খুব পুরনো এই লাইব্রেরির সব বয়সী লোকদের পড়ার ব্যবস্থা আছে। পাশে রয়েছে একটি মাঠ, সেখানে বসা ও পড়ার ব্যবস্থা রয়েছে। সেখান থেকে লেখক এক্সিবিশন দেখতে যান। এখানে লেখককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই বিবরণমূলক লেখাটা লিখেছেন। নতুন জীবনে নতুন জিনিসপত্র দেখে হোটেলে ফিরে আসেন। 1 ঘন্টা পর লেখক গেলেন নদী দেখতে। তারপর ছেলেদের খেলার মাঠে গিয়ে দেখেন ছাত্র শিক্ষকরা সেখানে আছে। সেখানে লেখক অভ্যর্থনা গ্রহণ করে বিদায় নিয়ে বড় বাজারে দেখতে যান। সেখানকার এক সাইকেলের দোকানে গিয়ে দেখেন চীনের তৈরি জিনিসের দাম বেশি এবং বিদেশি জিনিসের দাম কম। জানতে পারলেন এখানকার লোকেরা তাদের দেশীয় পণ্য ক্রয় করে দাম বেশি নিয়েও। সেখানে নিত্য পণ্যের আকাশচুম্বী দাম বাড়ার সুযোগ নেই। সেখানকার সরকার ও জনগণ খুবই সচেতন। সো তোমরা বুঝতে পেরেছো, এটা তোমরা নোট করে নিতে পারো বা তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হ্যাঁ, আমরা পরবর্তীগুলো দেখে নিই। দেখো, কিভাবে লিখব বিবরণ। বিবরণ লেখার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। দেখার ভঙ্গি ও লেখার ধরন এক একজনের এক এক রকম। এমনকি একই বিষয় নিয়ে 2 জন লেখকের লেখাও একরকম হয় না। তবে বিবরণ লেখার সাধারণ কিছু নিয়ম আছে, উল্লেখ করা হলো। 1. প্রথমে লেখার বিষয় ঠিক করতে হয়। বিষয়টি কোন কোন দিক নিয়ে লেখা হয় তা ভাবতে হয়। লেখার সময় বিভিন্ন রকম প্রশ্ন করে তার জবাব খুঁজতে হয়। এক্ষেত্রে কি, কেন, কিভাবে, কোথায় ইত্যাদি প্রশ্ন কাজে লাগাতে পারো। লেখার ধারাবাহিকতা থাকা দরকার। আবেগবর্জিত সহজ সরল ভাষায় বিবরণ তৈরি করতে হয়। বিষয়ের সাথে মিল রেখে লেখাটি একটি শিরোনাম দিতে হয়। বিবরণ লিখি। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী শ্রেণীকক্ষে বাইরে যাও, চারপাশে ভালো করে দেখো। লেখার জন্য এর মধ্যে থেকে একটি বিষয় বেছে নাও। বিষয় হতে পারে গাছপালা, পশু পাখি, রাস্তা, নদী, মানুষ, প্রতিষ্ঠান কিংবা অন্য যে কোনো কিছু। এমনকি এ সময় দেখা কোনো ঘটনা লেখার বিষয় হতে পারে। বাছাই করা বিষয়ের উপর 100 শব্দের মধ্যে একটি বিবরণ লেখো। সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। বিবরণ লিখি। উত্তর, যেমন আমি লিখেছি গাছপালা নিয়ে। হ্যাঁ, আমরা পৃথিবীতে বাস করি। সৃষ্টিকর্তা এ পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়েছেন। অনুরূপ সৌন্দর্যের প্রধান উপকরণ হচ্ছে গাছ। গাছ আমাদের পরম বন্ধু। প্রতিনিয়ত সে নিরবচ্ছিন্নভাবে সমগ্র প্রাণীকুলকে সেবা দিয়ে চলছে। গাছ থেকে আমরা বেঁচে থাকার জন্য খুবই জরুরি অক্সিজেন পাই। আমাদের দেহ থেকে নিঃশ্বাসের সাথে বেরিয়ে যাওয়া বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। সো এভাবে তোমরা এটা পড়বা। হ্যাঁ, দেখো, এটা তোমরা নোট করে নিতে পারো। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। এবং তোমরা যদি পিডিএফ বইটা ডাউনলোড করতে চাও তাহলে কমেন্ট করবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো পিন কমেন্টে। হ্যাঁ, বা কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। হ্যাঁ, তোমরা দেখে নাও। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিবা। হ্যাঁ, তোমাদের সুন্দর করে দেখাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিবা। এখন আমরা পরবর্তীগুলো দেখে নিই। দেখো, আমরা পরবর্তীতে 3য় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, 3য় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। সো আজকে এ পর্যন্তই।
সো তোমরা যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে রাখেনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আপডেট ভিডিও পেতে বেল বাটনটি অল করে দিবা। সো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।